বললাম আজকের ক্লাসে আমরা ইন্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো বাবা। এটার নাম হচ্ছে জড়তার ভ্রামক, আরেকটা নাম হচ্ছে ঘূর্ণন জড়তা, আরেকটা নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ইংলিশে আমরা কি বলি বাবা? মোমেন্ট অফ ইনার্শিয়া। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাবা। একটা জিনিস মনে রাখবা, জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া বা ঘূর্ণন জড়তা, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। মনে রাখতে পারবা বাবা? এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার এদিকে তাকাও বাবা, আমি কয়টা পয়েন্ট লিখে রাখছি, এই পয়েন্টগুলা আমি এখন একটা একটা করে বুঝাই দিচ্ছি। এই পয়েন্টগুলা বোঝানোর আগে আমি আমার মতো করে ছোট্ট একটা পয়েন্ট বলি, তাইলে আশা করি ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক তুমি এক লাইনে বুঝে যাবা। বাবা স্যার দিকে তাকাও তো, 9 থাকতে আমরা জড়তা পড়ছিলাম না? জড়তা পড়ছিলাম না? কি পড়ছিলাম? যে গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে চায় আর স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। কথা বুঝো নাই? তাহলে ওটা কি ছিল? জড়তা। আর জড়তার ভ্রামকটা হচ্ছে কোনো একটা বস্তু ঘুরতেছে, কথা বুঝিও, কোনো একটা বস্তু ঘুরতেছে, ওই সময় যে জড়তা কাজ করে সেটাকে হচ্ছে জড়তার ভ্রামক বলে বা ঘূর্ণন জড়তা বলে। খেয়াল করছো? দেখো, জড়তার ভ্রামকের আরেকটা নাম কি? ঘূর্ণন জড়তা। আমরা 9 যে টাইপের জড়তা পড়তাম, ওটা কি কোনো বস্তু ঘোরার জন্য পড়তাম? বরং কি পড়তাম? কোনো একটা বস্তু সরলরৈখিক পথে চললে সারা জীবন সরলরৈখিক পথে চলতে থাকবে, তাই না বাবা? এটাই তো পড়তাম বাবা। কিন্তু বর্তমানে জড়তার ভ্রামক জিনিসটা কি? দেখো, জড়তার ভ্রামক হচ্ছে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে তখন তার যে জড়তা কাজ করে সেটাই হচ্ছে জড়তার ভ্রামক। এই জন্য আমরা এটাকে আরেকটা নামেও ডাকি ঘূর্ণন জড়তা। দেখো না, ঘূর্ণন জড়তা মানে ঘোরার সময় যে জড়তা কাজ করে সেটাই হচ্ছে ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক। কথা বুঝতে পারছি বাবা? এবার দেখো পয়েন্টগুলি পড়ি। কোনো বস্তু তার গতি অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে। মনে নাই? 9 জড়তার সংজ্ঞা তো এটাই পড়ছি, চিরকাল স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে চায়, তাই না? তার মানে কি? তার মানে গতি অবস্থা বজায় রাখতে চাওয়া, মানে গতিশীল আছে, সে গতিশীলই থাকতে চাইবে, তাই না বাবা? এটাই তো জড়তা ছিল। আর দেখো, আবার কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনশীল বস্তু তার ঘূর্ণন গতীয় অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে ঘূর্ণন জড়তা বলে। তার মানে কোনো একটা বস্তু ঘুরতেছে, সে ঘুরতেই চাইবে, সে ঘুরতেই চাইবে। এই যে ঘুরতে চাওয়ার বৈশিষ্ট্যটা বজায় রাখতে চায় বাবা, এই যে বৈশিষ্ট্যটা বজায় রাখতে চায় যে আমি ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো, এই জিনিসটাকে বলা হয় ঘূর্ণন জড়তা বা মোমেন্ট অফ ইনার্শিয়া। এরপরে দেখো, জড়তার জন্য, লাইনগুলি গুরুত্বপূর্ণ, জড়তার জন্য বস্তু তার ওপর বল প্রয়োগে বেগের পরিবর্তনকে বাধা দেয়। এই লাইনটা একটু বুঝো বাবা। আমরা কি বলছি? জড়তা মানে কি? স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইবে। এদিকে তাকাও না সবাই, একটা গতিশীল বস্তু যদি গতিশীল থাকতে চায় তার মানে কি? তুমি বাহিরে থেকে যে বলটা দিবে সে বলটাকে সে প্রতিহত করবে বা বাধা দিবে। বুঝো না? আমি গতিশীল আছি এবং আমি যদি গতিশীলই থাকতে চাই তাহলে আমি কি করব? বাহিরে থেকে যত ধরনের বল আমার উপরে কাজ করুক না কেন সেগুলোকে আমি কি প্রতিহত করব না? এই কথাটাই তো বলছি। দেখো কি বলছি, জড়তার জন্য, মানে জড়তার জন্য 9 যে জড়তা পড়ছি, জড়তার কাজ হচ্ছে বস্তু তার ওপর বল প্রয়োগে, কোন একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বেগের পরিবর্তনকে বাধা দেয়, মানে বেগের পরিবর্তন হইতে দেয় না। তাহলে তো সে সুষম দ্রুতিতে চলতে থাকবে, তাই না বাবা? বেগের পরিবর্তনকে কি করে? বাধা দেয়। ঠিক সেরকম জড়তার ভ্রামকের জন্য বস্তু তার উপরে প্রযুক্ত টর্ক, মনে রাখবা, টর্ক প্রয়োগে কৌণিক বেগের পরিবর্তনকে বাধা দেয়। একটু ছোট্ট করে একটু বলি, টর্ক সম্বন্ধে আমরা এখন না, আরো পরে পড়বো। তারপরে একটা জিনিস জাস্ট একটু মাথায় রাখো বাবা সবাই, জড়তার জন্য তোমার দেওয়া লাগবে হচ্ছে বল। মাথায় রাখবা বাবা, জড়তার জন্য তোমার কি দেওয়া লাগবে? বল। আর জড়তার ভ্রামকের জন্য, জড়তার ভ্রামকের জন্য দেওয়া লাগবে হচ্ছে টর্ক। এই জিনিসটা মাথায় রাখবা। জড়তার জন্য কি দেওয়া লাগবে? বল। কথাটা মনে রাখো প্লিজ। টর্ক কি জিনিস আমি পরে বুঝায় বলবো, বাট আপাতত এতটুকু মাথায় রাখো যে জড়তার জন্য কি দেওয়া লাগবে? বল। আর জড়তার ভ্রামকের জন্য লাগবে হচ্ছে টর্ক। তাহলে দেখো কি বললাম, জড়তার জন্য বস্তু তার উপরে বল প্রয়োগে বেগের পরিবর্তনকে বাধা দেয়। তার মানে বল প্রয়োগ করবা কিন্তু সে বেগের পরিবর্তনকে বাধা দিবে। ঠিক এইখানেও একই রকম, তুমি টর্ক প্রয়োগ করবা, তাই না? তুমি টর্ক প্রয়োগ করবা কিন্তু কোন বেগকে বাধা দিবে? কৌণিক বেগকে বাধা দিবে, কারণ সে তো ঘুরতেছে। তার মানে ঘুরলে কি তার মধ্যে কৌণিক বেগ সৃষ্টি হয়? মনে নাই বাবা? আমরা কৌণিক বেগের ম্যাথ করে আসছি। আচ্ছা ওকে, এরপরে দেখো এই কথাটা আরো গুরুত্বপূর্ণ। জড়তার পরিমাপকে ভর বলে। তার মানে 9 থাকতে যে তুমি জড়তা পড়ছো না,
বাবা জড়তা মাপা মানে আসলে ভর বের করা, আসলে ভর। কোন বস্তু, শোনো না আমি বলতেছি, কোন বস্তুর তুমি যদি জড়তা মাপো, জড়তা তার মানে আসলে তুমি তার ভরকে মাপলা। ঠিক সেরকম কোন বস্তু জড়তার ভ্রামকের পরিমাপ মাপা মানে হচ্ছে ঘূর্ণন ভর। ঘূর্ণন ভর আর ভর একই কথা। তার মানে আসলে আমরা বলতে পারি জড়তার ভ্রামক মানে আইকে মাপা, আইকে মাপা মানে, হ্যাঁ শোনো না, আইকে মাপা মানে তার ভরকে মাপা। এই জিনিসটা মাথা রাখবা বাবা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝছো বাবা? স্টার দিয়া না আরেকটা কথা একটু লিখে নাও না বাবা, ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ। লেখো, রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে ঘূর্ণন জড়তা সেই ভূমিকা পালন করে। দেখো তো, রৈখিক গতির জন্য কোন একটা বস্তু গতিতে আছে, একটা রৈখিক গতিতে আছে, তাহলে ভর যে ভূমিকা পালন করে, মানে ওইখানে তুমি এম কে ইউজ করো না, তো এম এর যে কাজ ঘূর্ণন গতির ক্ষেত্রে, মানে কোন একটা বস্তু যদি ঘুরে, তাহলে ঘূর্ণন গতির জন্য ঘূর্ণন জড়তা সেই একই ভূমিকা পালন করে। ঘূর্ণন জড়তা মানে তো জড়তার ভ্রামক, তার মানে এম যে ভূমিকা পালন করে, ঘূর্ণন জড়তা মানে আইও সেই ভূমিকা পালন করে। তো ঘুরে ফিরে ওই একই কথাই তো প্রমাণিত হইল যে আই যে কাজ করে এম সেই একই কাজই করে। কথা কি বুঝতে পারছি বাবা? এই পয়েন্টটাকে কিন্তু আরেকবার একটু অন্যভাবে লিখে দিছি তোমাদেরকে। কথা বুঝছো বাবা? চলো বাবা, তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞাটা আমরা কি পাইলাম দেখো। কোন বস্তুর যে ধর্ম, মানে যে ধর্মটা কোনো নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে এর কৌণিক বেগের পরিবর্তনকে বাধা দেয়, কৌণিক বেগের পরিবর্তন হইতে দেয় না, তাই না? কারণ কি, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এটাই তো জড়তার ভ্রামক ছিল। ঘূর্ণনের অবস্থায় তুমি ঘুরতেছো, ঘুরতেই থাকতে চাইবা, তার মানে তোমার বাইরে থেকে যে চেঞ্জেসগুলি আসবে সেগুলিকে বাধা দিবা না। এটাই আমি বলছি, বেগের পরিবর্তনকে বাধা দেয়, তবে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির ঘূর্ণন জড়তা বলে, তাকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর ঘূর্ণন জড়তা বলে। ওকে, এবার ঘূর্ণন জড়তাটা সূত্র আছে, সূত্রটা লিখে নাও। জড়তাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। মনে করো এটা একটা গোলাকার কোন একটা বস্তু, ঠিক আছে বাবা, এবং এইটা মনে করো কোন একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, কোন একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। যেরকম মনে করো যে সিডি আছে না, আমরা আগে ছোটবেলায় সিডি প্লেয়ার দেখতাম না বাবা, এটাই মনে করো সেই সিডিটা, ঠিক আছে? এই যে গোলটা হচ্ছে সিডি, এবং আমি মনে করো মাঝখানে একটা শলা বা এরকম কিছু একটা ঢুকাইছি, যেটা দিয়ে আমি এই সিডিটাকে কি করতেছি বাবা, ঘুরাইতেছি, মানে ঘুরতেছে, এবং এটা এভাবে ঘুরতেছে, মনে করো ঘূর্ণনশীল। কথাটা বুঝিয়ে, তাহলে এই বস্তুর জন্য জড়তার ভ্রামক মনে করো আমার বের করতে হবে। কথাটা বুঝো বাবা প্লিজ। জড়তার ভ্রামক বের করতে হলে পুরো বস্তুটার তোমার যে কাজ করতে হবে, এই বস্তুতে বিলিয়নস অফ ভর আছে না বাবা, হাজার হাজার ভরের কণা আছে না, মানে হাজার হাজার কণার ভর আছে না বাবা, প্রত্যেকটার ভর বের করতে হবে, প্রত্যেকটার ভর বের করতে হবে। ধরলাম এই কণাটার ভর হচ্ছে m1, এই কণাটার ভর m2, এই কণাটার ভর m3। কথা বুঝছো কিনা? এরকম করে সবগুলির ভর বের করতে হবে, এবং দেখো ভর বের করতে হবে, এবং অক্ষ থেকে ওই ভরের দূরত্ব, অক্ষ থেকে ওই ভরের কি বাবা, ওই ভরের যে দূরত্ব সেই দূরত্বের বর্গ করতে হবে। অর্থাৎ এই যে মনে করো অক্ষ, এই অক্ষ থেকে এটা কত দূরে, তারপরে এই অক্ষ থেকে এটা কত দূরে, এই অক্ষ থেকে এটা কত দূরে, এটা কত দূরে, এটা কত দূরে, এই কণাটা। কথা বুঝছো কিনা? এই দূরত্বটাকে আমি ধরলাম মনে করো r1, এই দূরত্বটাকে ধরলাম মনে করো r2, এই দূরত্বকে ধরলাম মনে করো r3। কথাটা বুঝো আমার। আমি যেহেতু পুরা বস্তুর জড়তার ভ্রামক বের করতেছি, তার মানে পুরা বস্তুতে যতগুলা কণা আছে প্রত্যেকটা কণার ভর ধরছি m, এবং ধরলাম প্রত্যেকটা কণা একটা নির্দিষ্ট দূরত্বে আছে, কেউ r1, কেউ r2, কেউ r3, কেউ r4, তাই না বাবা? এই প্রত্যেকটা কণার ভর এবং দূরত্বের বর্গের গুণফলের মোট যদি যোগ করো, এই যে সামেশন দিছি, বা সরি ইন্টিগ্রেট দিছি, ইন্টিগ্রেট মানে কি, যোগজীকরণ, যোগ করে ফেললাম, তাহলে আমি কি বললাম, প্রত্যেকটা কণার ভর এবং ওই কণাগুলার যে দূরত্ব সেই দূরত্বের বর্গের গুণফল, মানে ভরের সাথে দূরত্বের বর্গের গুণফল, গুণফলের মোট যোগফল মানে সামেশন বা ইন্টিগ্রেট হচ্ছে আই। অর্থাৎ আমি একটু বুঝায় বলি, অর্থাৎ এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার, এরকম করে mn
আর এন স্কোয়ার পর্যন্ত যদি যাও এবং সেটাকে যদি যোগ করো তাহলে ওই পুরা বস্তুটার জন্য তুমি জড়তার ভ্রামক পেয়ে যাবা। বাবা সবাই একটু এদিকে তাকাও, আমি জিনিসটা আরেকবার একটু বুঝাই দিই কি লিখছি এখানে। আমি ধরলাম এটা একটা সিডি, এই সিডিটা এই অক্ষের সাপেক্ষে মনে করো ঘুরতেছে। এবার এই পুরা বস্তুর জন্য আমি জড়তার ভ্রামক আই বের করতে চাই। তাহলে আই বের করতে হলে তোমার কি করতে হবে? এই পুরা বস্তুতে হাজার হাজার কণা আছে না, হাজার হাজার কণা হাজার হাজার দূরত্ব মানে দূরত্বে আছে না। অক্ষ থেকে ধরলাম এই কণাটার ভর হচ্ছে m1, ঠিক আছে, এবং এই কণাটা যে দূরত্বে আছে সেটা হচ্ছে r1। অক্ষ থেকে এই কণার ভর হচ্ছে m2, যে দূরত্বে আছে সেটা হচ্ছে r2। তবে তুমি ওই ভর এবং দূরত্বের বর্গ করবা। দেখো ভর তার সাথে দূরত্বের বর্গের গুণফল গুণ করে প্রত্যেকটা ভর এবং দূরত্বের বর্গের গুণ করে কি করবা? যোগ করে দিবা। যোগ করে দিলে পুরা বস্তুটার জন্য কি পেয়ে যাবা? আই পেয়ে যাবা। কথা বুঝতে পারছি? মানে মুদ্রা কথা আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো এই একটা কণার জন্য, শুধু এই কণাটার জন্য, মনে করো এই কণার জন্য যদি তুমি আই বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে? এই কণার ভর ধরলাম, এই কণার ভর হচ্ছে m, এবং অক্ষ থেকে এই কণার দূরত্ব ধরলাম r, দূরত্বের বর্গের গুণফল গুণ করলেই ওই কণাটার জন্য আই পেয়ে যাবা। যেহেতু আমি পুরা বস্তুর জন্য আই বের করতে চাচ্ছি, তাহলে ওই পুরা বস্তুতে যতগুলি কণা আছে সবগুলির হিসাব করতে হবে। এই সবগুলির হিসাবের জন্য আমি যোগ করে আই বের করে ফেলছি। কথা বুঝছো বাবা? এইভাবে আমরা আসলে কি বের করতে পারি বাবা? জড়তার ভ্রামকটা ওই পুরা বস্তুর জন্য বের করি। ক্লিয়ার বাবা? এখন আমরা কি বের করব? গতিশক্তি নির্ণয়। বাবা গতিশক্তির সূত্র কি বলতো? E = ½ mv²। বাবা কথাটা একটু বুঝো প্লিজ। E = ½ mv²। এইখানে ভিটা কি? ভিটা কিন্তু রৈখিক বেগ। কিন্তু দেখো তো জড়তার ভ্রামক, আমি তো শুরুতেই বলছি জড়তার ভ্রামক আমরা কোন অবস্থার জন্য পড়ি? রৈখিক গতির জন্য তো পড়ি না, কৌণিক গতির জন্য বা কৌণিক সংক্রান্ত তথ্যাবলীর জন্য, তাই না বাবা? তার মানে এই ভিটাকে আর ভি রাখা যাবে না, ভিটাকে অন্য কিছুতে কনভার্ট করতে হবে। বাবা মনে আছে আমরা একটা সূত্র শিখছিলাম 3 নম্বর চ্যাপ্টারে, ভি = ω/r। সত্যি বাবা মনে আছে? তাহলে আমি ভি এর বদলে কিন্তু ω/r লিখতে পারি। তাহলে দেখো তো আমার সূত্রটা এখন কি হবে? ½ m ω²r²। কারণ ভি এর উপরে স্কয়ার আছে, তো ω²r²। বুঝো নাই বাবা তোমরা? আচ্ছা এবার একটু আমার কথা শোনো। এতটুকু সবাই ক্লিয়ার? লিখবা কিনা? হ্যাঁ অবশ্যই লিখবে বাবা। এবার একটু আমার দিকে তাকাও না বাবা সবাই। দেখো তো আমার এইখানে হাজার হাজার বস্তু আছে না, সরি হাজার হাজার বিন্দু কণা আছে না, বা কোটি কোটি বিন্দু কণা আছে না, কোটি কোটি পরমাণু আছে না। আমি প্রত্যেকটা কণার জন্য গতিশক্তি এরকম বের করতে পারবো। মানে কি? টোটাল ইটা হবে E1 + E2 + E3 + E4, কথা না? এরকম করে করে En পর্যন্ত যেতে থাকবে। বাবা কথা বলিও না প্লিজ। আমি কি বলছি? আমি পুরা বস্তুটার জন্য যদি ই বের করতে চাই, পুরা বস্তুটার জন্য যদি ই বের করতে চাই, তাহলে ওই বস্তুর মধ্যে হাজার হাজার কণা আছে না, কোটি কোটি কণা আছে না, প্রত্যেকটা কণার জন্য ইন্ডিভিজুয়ালি ই বের করতে হবে। এরপরে ওই ই গুলোকে যোগ করে দিয়ে তো আমি টোটাল ই পেয়ে যাব। ভুল বলছি বাবা আমি? তাহলে দেখো তো এই E1 এর বদলে কি লিখতে পারি? ½ m1 v1, মানে সরি ½ m1 ω1 r1²। আবার E2 এর বদলে কি লিখতে পারি? ½ m2 ω2 r2²। এভাবে সবগুলোর জন্য লিখতে পারি না বাবা? আমি কষ্ট করে সবগুলোর জন্য আর লিখতেছি না, আমি টোটাল লিখে দিচ্ছি সামেশন। সামেশন মানে কি বাবা? যোগফল। মনে নেই আমরা ছোটবেলায় সামেশন পড়ছিলাম? দেখো পরিসংখ্যানে, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আমি তাহলে কি লিখবো? সামেশন অফ ½ m ω²r²। আই এর এম এর জায়গায় আমি আই লিখলাম, আর এর জায়গায় আমি আই লিখলাম। এটা দ্বারা আমি কি বুঝাইছি সেটা একটু বুঝাই দেই বাবা। সবাই একটু এদিকে তাকাও। সামেশন অফ ½ mi ω²ri²। আই দ্বারা কি বুঝাইছি বাবা? ওই আই দ্বারা বুঝাইছি এই যে 1 2 3 4 এরকম হাজার হাজার কোটি কোটি কণা আছে না, টোটাল সবগুলি কণাকে ইন্ডিকেট করছি আমি। তার মানে এই mi দ্বারা বুঝাইছি যতগুলি কণা আছে সবগুলি কণার ভর, আর দ্বারা বুঝেছি যতগুলি কণা আছে সবগুলি কণার দূরত্ব, অক্ষ থেকে দূরত্ব, তাই না বাবা? আর দ্বারা কি বুঝাইতাম? আর দ্বারা হচ্ছে অক্ষ থেকে ওই কণার দূরত্ব, মনে আছে? আচ্ছা এবার দেখো তো বাবা আমি কি লিখতে পারি? আমার হাফটা বাইরে চলে আসবে। আচ্ছা একটু আমার একটা কথা শোনো, ওমেগার পাশে আই কেন লিখি নাই? ওমেগার পাশে আই কেন লিখি নাই? কারণ হচ্ছে বাবা প্রত্যেকটা বস্তুর বেগ একই তো। ওই বস্তুর প্রত্যেকটা বস্তুর না, মানে ওই বস্তুর মধ্যে যতগুলি কণা আছে প্রত্যেকটা কণার কৌণিক বেগ কি সেম না? কারণ তারা একটা দৃঢ় বস্তু,
সবাই দৃঢ় বস্তু না, তারা একটা দৃঢ় বস্তু না, তার মানে বেগ যেহেতু সেম এই জন্য ওমেগাকে ওমেগাই রাখলাম। কথা বুঝতে পারছি বাবা? তাহলে দেখো তো আমি এখান থেকে হাফটাকে বাইরে নিয়ে আসলাম, সামেশন অফ এম আই ওমেগা স্কোয়ার আর আই স্কোয়ার। দ্রুত লিখে ফেলো বাবা। আচ্ছা এক কাজ করি, ওমেগাটারও বাইরে নিয়ে আসি, মানে ইয়াগুলোকে ভিতরে রাখি শুধু, এখনই বুঝা দিচ্ছি। ওমেগা স্কোয়ার এম আই আর আই স্কোয়ার। আচ্ছা সাজিদ আমার প্রশ্ন করলো যে স্যার আই এর কাহিনীটা বুঝি নাই। আই এর কাহিনী হচ্ছে এখানে হাজার হাজার পরমাণু আছে, হাজার হাজার পরমাণুর ভর, কারো M1, কারো M2, কারো M3, কারো M4, কারো M5, কারো M6, তাই না? টোটালি হচ্ছে এম আই লিখছি আমি। ক্লিয়ার আমার কথা? আচ্ছা দ্রুত লেখো, দ্রুত লেখো। লেখা শেষ? এবার একটু খেয়াল করে দেখো তো, আমরা একটু আগে আই এর একটা সূত্র শিখছি না, মানে জড়তার ভ্রামকের। জড়তার ভ্রামকের সূত্র কি দেখো তো, এম আর স্কোয়ার। জড়তার ভ্রামকের সূত্র কি এম আর স্কোয়ার না? তাহলে দেখো তো বাবা, এই এম আর স্কোয়ারের বদলে কি আমি বড় হাতের আই লিখতে পারবো না? কেন? এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা তো দেখো বাবা একটা কথা বলি, এম আই দ্বারা বড় হাতের এম লিখতে পারি। কেন? এম আই দ্বারা আমি বুঝেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণার সমষ্টি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণা মিলেই তো পুরো বস্তুটার ভর হয়। কথা বুঝতেছো না তোমরা? ক্লিয়ার কিনা আমার কথা? ঠিক সেরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণার যে দূরত্ব, সবগুলো দূরত্বের মোট হিসাবে পুরা বস্তুটার জন্য জড়তার ভ্রামক বের হবে। তাহলে এই পুরাটার বদলে আমি লিখতে পারি আই। এটার বদলে আমি কি লিখতে পারি বাবা? আই লিখতে পারি। তাহলে আমি পাশে লিখলাম, আমি পাশে পাশে লিখতেছি কিন্তু, হ্যাঁ। তাহলে আমার হাফ তো হাফই থাকতেছে, আই ওমেগা স্কোয়ার। ব্যাস, এইটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে আমি সূত্রটা পাশে বড় করে লিখে দেই। ই ইকুয়াল টু কি পাইলাম? তার মানে পুরা বস্তুর গতিশক্তি কি পাইলাম? ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। এটা বক্স করে দিলাম। আর আমি তোমাদের আগেও বলছি, যেটা বক্স বুঝবা সেটাই হচ্ছে সূত্র। হ্যাঁ, বড় হাতের আই হবে। বড় হাতের আই দ্বারা আমি বুঝেছি পুরো বস্তুর জড়তার ভ্রামক। আবার ছোট হাতের আই দ্বারা ওই একটা বিন্দুর জড়তার ভ্রামক, এটা বুঝাই না। কথা বুঝছো নি বাবা? দেখো, এই দেখো আই এর সূত্র তো লেখাই আছে, বা একটু আগে তো আই এর সূত্র লিখছো, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। তাহলে এখানেও তো এম আর স্কোয়ারই আছে। এম আই মানে কি? পুরা বস্তুর ভর। এম আর আর মানে কি? আর আই মানে কি? ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কণাগুলির দূরত্বের সমষ্টি, তাই না? তাহলে হ্যাঁ, সামেশন, ভেরি গুড। এই যে সামেশনটা আছেই, তার মানে পুরা কণার ভর, সবগুলি কণার ভর, সবগুলি কণার দূরত্ব, এটার উপরে বর্গ করে গুণ করলে তো জড়তার ভ্রামক আই পাওয়া যাইতো। মানে এতটুকুর বদলে আমি আই লিখতে পারি, জড়তার ভ্রামক লিখতে পারি। তো হাফের জায়গায় হাফই রাখলাম, আই ওমেগা স্কোয়ার। এই যে হাফ আই ওমেগা স্কোয়ার, তার মানে গতিশক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে একটু দাঁড়াও, একটু বাবা। তাহলে আমরা দুটো সূত্র শিখলাম। একটা হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এই এমটা বস্তুর ভর, পুরো বস্তুর ভর, আর আর স্কোয়ার হচ্ছে পুরো বস্তুর ওই ভরগুলার মানে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে না মানে অক্ষ থেকে দূরত্ব। আর আরেকটা সূত্র পেলাম ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। বাবা সবাই বুঝছো আমার কথা? বলো, কারো কোনো প্রশ্ন? আমি এবার এই সূত্র থেকে আরেকটা জিনিস লিখতে পারি। এই যে এই সূত্রটা থেকে কি লিখতে পারি? ই ইকুয়াল টু হাফ আই লিখলাম। কেন? কারণ আমি ওমেগার মান ধরলাম 1। ওমেগার মান কত ধরলাম? 1। তাহলে দেখো তো এখান থেকে আমি কি পাই? এখান থেকে আমি পাই হচ্ছে আই ইকুয়াল টু 2e। আই ইকুয়াল টু কি? 2e। কারণ দেখো 2টা এখানে কি ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ। এটাও একটা বক্স আকারে লিখে ফেলতে পারো। তার মানে একক কৌণিক বেগের জন্য এখান থেকে আমি কি পাইলাম? একক কৌণিক বেগের জন্য কোন একটা বস্তু জড়তার ভ্রামক হচ্ছে তার গতিশক্তির দ্বিগুণ। কথাটা বুঝছো বাবা? একক কৌণিক বেগ হইতে হবে কিন্তু। দেখো আমি পাশে লিখে রাখছি ওমেগা ইকুয়াল টু 1। তাহলে একক কৌণিক বেগের জন্য কোন বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে তার গতিশক্তির দ্বিগুণ। এবার মনে করো কোন একটা বস্তু শুধু ঘুরতেছে না, বরং ঘুরতে ঘুরতে সামনেও আগাচ্ছে। এদিকে তাকাও না। এই যে অনেক সময় এরকম দেখা যায় না আমাদের চাকা, এই যে এই চাকা, এই চাকাটা তো এরকম ঘুরতেছে, প্লাস এভাবে এরকম সামনে আগাচ্ছে চাকাটা, যেমন গাড়ির চাকা। তাহলে দেখো না বাবা, গাড়ির চাকা যদি এরকম ঘুরতে ঘুরতে সামনে আগায়, তাহলে তার জন্য কি আছে বাবা? কৌণিক বেগও আছে, আবার রৈখিক বেগও আছে। সরি, এদিকে ডাব্লিউ কেন লিখলাম, ওমেগা কেন লিখবো? এদিকে হচ্ছে ভি। তার মানে এই বরাবর হচ্ছে তার রৈখিক বেগ, আর এই ঘুরার কারণে এই বরাবর হচ্ছে তার কৌণিক বেগ। কথা বুঝতে পারি নাই? এই বস্তুটা কি সামনে আগাচ্ছিল? শুধু ঘুরতেছিল নিজের অক্ষের সাপেক্ষে। তাহলে এই বস্তুর জন্য শুধু কৌণিক বেগ বের হচ্ছে।
কথাটা বুঝিও, এই বস্তু শুধু নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে এই বস্তুর জন্য শুধু কৌণিক বেগ, কিন্তু এই বস্তুটা নিজের অক্ষের সাপেক্ষে তো ঘুরতেছে ঘুরতেছে, প্লাস সামনেও এরকম আগায়া যাচ্ছে। ক্লিয়ার আমার কথা? তাহলে এই বস্তুর জন্য রৈখিক বেগও আছে, কৌণিক বেগও আছে। তবে এই বস্তুর মোট গতিশক্তি তোমরা এভাবে লেখো, ঘুরতে ঘুরতে সামনে আগানো বস্তুর জন্য বা ঘূর্ণনশীল অবস্থায় সামনে আগানো বস্তুর জন্য মোট গতিশক্তি। চিত্র আঁকার প্রয়োজন নাই, লেখো ঘূর্ণনশীল অবস্থায় সামনে আগানো বস্তুর মোট কি হবে? গতিশক্তি ইকুয়াল টু, ফোন রাখো বাবা, গতিশক্তি, এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতে পারি? তার মানে বাবা তার মধ্যে কয়টা বেগ আছে? দুইটা বেগ আছে। তার মধ্যে রৈখিক বেগও আছে, তার মধ্যে কৌণিক বেগও আছে। রৈখিক বেগের জন্য সূত্রটা হবে হাফ mv স্কয়ার, তাই না বাবা? আর কৌণিক বেগের জন্য তার গতিশক্তি কত হবে বলো তো? একটু আগেই শিখছো, হাফ আই ওমেগা স্কয়ার। একটু আগে তো শিখছো ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো বাবা, মনে নাই আমি কিন্তু শুরুতেই বলছি এম যে কাজটা করে আই সেই কাজটাই করে, তাই না? শুরুতে আমি বলি নাই, শুরুতে জড়তার ভ্রামকের ক্ষেত্রে এমটাই হচ্ছে আই, মানে এম যে কাজ করে বস্তুর ভর, জড়তার ভ্রামক সেই একই কাজ করে। সাজিদ মনে আছে বাবা? সবাই বুঝতেছো? তাহলে দেখো এটা হচ্ছে রৈখিক বেগের জন্য গতিশক্তি, এটা হচ্ছে কৌণিক বেগের জন্য গতিশক্তি। ব্যাস স্যার, আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব এই টপিকের নাম হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। গত ক্লাসে আমরা যে টপিকটা পড়ছি সেটা ছিল হচ্ছে জড়তার ভ্রামক, মনে আছে? আচ্ছা একটু মনে করে দেখো সবাই, জড়তার ভ্রামকের সূত্র কি ছিল? I ইকুয়াল টু এম আর স্কয়ার। তার মানে কি? এদিকে তাকাও সবাই, কোন একটা অক্ষের সাপেক্ষে কোন একটা বস্তু মনে করো ঘুরতেছে, মনে করো এবিটা হচ্ছে সেই অক্ষ, এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা ঘুরতেছে। তাহলে এই বস্তুর জন্য যদি জড়তার ভ্রামক বের করতে চাই, আমি আগে চক্রগতির ব্যাসার্ধ কি এটা আমি আমার মতো করে বুঝাই দিই, তারপর লিখে দিচ্ছি, সংজ্ঞা লিখে দিব। তাহলে আমি যদি এই বস্তুটার জন্য চক্রগতির জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই বস্তুতে হাজার হাজার বিন্দু আছে, ওই হাজার হাজার বিন্দুর হাজার হাজার ভর থাকবে, m1 m2 m3, মনে নাই গত ক্লাসে তো লেখাইছিলাম। এবং ওই ভরগুলো থেকে অক্ষের যে দূরত্ব, হ্যাঁ দূরত্বের বর্গ করতে হবে, এটা স্কয়ার দিছি। মানে কি বুঝো নাই? মনে করো এখানে কোন একটা বিন্দু ধরলাম m1, অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে r1। একটা বিন্দু ধরলাম m2, অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে r2। আরেকটা বিন্দু ধরলাম m3, অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব r3। এরকম করে হাজার হাজার অসংখ্য বিন্দু কণা আসবে, সবগুলি যোগ করে দেওয়ার পরেই তো আমি পুরো বস্তুটার জন্য আই পেয়ে যাব, মানে জড়তার ভ্রামক পেয়ে যাব। তো ওইটাকে আমি শর্টকাটে মনে করে এটা লিখলাম। কথাকে আমি বুঝাতে পারছি সবাইকে বাবা? তাহলে এবার একটু বুঝো চক্রগতির ব্যাসার্ধটা কি। চক্রগতির ব্যাসার্ধটা হচ্ছে ওই পুরা বস্তুটাকে তুমি ভচকাইয়া, মানে একদম মনে করো বাড়ি দিয়া চারদিক থেকে এই পুরা বস্তুটাকে একটা বিন্দুতে নিয়ে আসবা, সেই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই বস্তুটা যখন মনে করো এরকম বড় ছিল, তখন মনে করো তার আই এর মান হতে হবে, মনে করো আই এর মান আসছে 50। কথার কথা আমি বলতেছি আমার মতো করে আর কি। আই এর মান হয়েছে কত? 50। মানে জড়তার ভ্রামক কত হয়েছে? 50। মানে এই যে এইটা মনে করো হয়েছে 50। ভচকানোর পরে তাকে তুমি একটা বিন্দুতে নিয়ে আসছো সি, ওই সি বিন্দুতেও কিন্তু তার জড়তার ভ্রামক 50 হইতে হবে। এক্স্যাক্টলি। আবার একটু শোনো না, এই বস্তুটাকে হাজার হাজার বিন্দু ছিল এই বস্তুটায়, ওই বিন্দুগুলো এবং অক্ষ থেকে বিন্দুগুলোর দূরত্বের বর্গের গুণফলের যোগফল হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের যে মান আসছে, ওই পুরা বস্তুটাকে ভচকাই একটা বিন্দুতে নিয়ে আসলে জড়তার ভ্রামক যদি একই আসে, মানে সি বিন্দুতেও মনে করে যে সি বিন্দুতেও জড়তার ভ্রামক কত হইতে হবে? 50। সমস্যা নাই। তার মানে আমি বুঝাইছি পুরা বস্তুটার জড়তার ভ্রামক কত ছিল? 50। ভিতরে কলিজা ফেটে গেছে। পুরা বস্তুটার জড়তার ভ্রামক কত ছিল? 50। আর সি বিন্দুতে যখন পুরো বস্তুটার ভচকায় নিয়ে আসছি, তখনও জড়তার ভ্রামক হইতে হবে কিন্তু 50।
তবে অক্ষ থেকে ওই সি বিন্দুর জন্য যে দূরত্বটা হবে সে দূরত্বটাই হচ্ছে জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কে দিয়ে প্রকাশ করি। বাবা এই কথাটা কি সত্যি বুঝছো? এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। পুরা বস্তুর জড়তার ভ্রামক যা হবে, ওই পুরা বস্তুটাকে ভচকাইয়া একটা বিন্দুতে নিয়ে আসলে জড়তার ভ্রামক কিন্তু একই হইতে হবে। ঠিক আছে, সি বিন্দুতে ভচকায় পুরো বস্তুটাকে নিয়ে আসছি। এই যে পুরো বস্তুটা ছোট্ট করে, মনে করেন একটা কাগজ ছিল, এত বড় একটা কাগজ ছিল, আমি ভচকাইয়া মোচড়াইয়া সি বিন্দুতে নিয়ে আসছি। পুরো বস্তুটার জড়তার ভ্রামক ছিল 50, সি বিন্দুতে নিয়ে আসার পরেও জড়তার ভ্রামক হইতে হবে 50। তবে অক্ষ থেকে ওই সি বিন্দুর যে দূরত্ব সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বা বড় হাতের কে। একটু দাঁড়াও, প্রশ্ন পরে নিতেছি। বাবা সবাইকে এই কথাগুলির মানে বুঝছো? আচ্ছা বাবা, সাজিদের কথা হচ্ছে স্যার এই দুইটা সমান কিভাবে হয়? বাবা একটা কথা শোনো, সাজিদের প্রশ্ন হচ্ছে যে স্যার এটা হচ্ছে অক্ষ, মনে করেন এটা হচ্ছে বস্তুটা, তাহলে এই বিন্দুর দূরত্বটা দেখেন কত দূরে, আবার এই বিন্দুর দূরত্বটা দেখেন কত কাছে, তাই না? কত, শোনো না, এই বিন্দুর দূরত্বটা কত দূরে, এই বিন্দুর দূরত্বটা কত কাছে, তাই না? আবার দেখেন এই বিন্দু তো আরো কত বেশি দূরে আছে। তাহলে এদের পুরাটার জন্য যে জড়তার ভ্রামক আসবে, মনে করেন আসছে 50, কথার কথা। আর ওই বস্তুটাকে যদি আমি একটা বিন্দুতে নিয়ে আসি, এই যে মনে করো পুরো বস্তুটাকে আমি এই যে সি বিন্দুতে নিয়ে আসছি, তখনও কিভাবে তার জড়তার ভ্রামক 50 হয়? এটাই তো সাজিদ প্রশ্ন। হ্যাঁ এটাই তো প্রশ্ন। তোমার প্রশ্ন তো এটাই ছিল যে প্রত্যেকটা বিন্দুতে এখানে দূরে দূরে ছিল, হ্যাঁ শেপটা যখন নর্মাল ছিল, কিন্তু আমি যখন ভচকাইয়া, দেখো ভচকাইয়া ফেললাম, মনে করো এই যে দেখো এখন একটা বিন্দুতে নিয়ে আসছি বস্তুটাকে, দেখো একটা বিন্দুতে নিয়ে আসছি, পুরো বস্তুটা ভচকা একটা বিন্দুতে নিয়ে আসছি। তাহলে এই দূরত্ব আর এখানে তো কত বেশি দূরত্ব, কম দূরত্ব আছে, আর এখানে তো মাত্র একটা দূরত্ব, এই দুটো সমান কিভাবে হয়, তাই না? আচ্ছা তাহলে আরেকবার কথাটা একটু বলি। বাবা আমি তো একবার বলি নাই যে এখানের এই দূরত্বটা সমান হইতে হবে। কথাটা শোনো, আমি বরং বলছি আই এর মান কত হয়েছে 50, এইখানে বস্তুটাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আই এর মান 50 হয়, তবে সেই দূরত্বটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। মনে করো এখানে নিলে 50 হয় না, ওই বস্তুটারে এই জায়গায় নিয়ে আসলে, এই জায়গায় নিয়ে যদি ভচকায় ফেলি, এই যে এই দূরত্ব নিয়ে যদি ভচকায় ফেলি, তখনই মনে করো আই এর মান আসে 50। কথার কথা, তবে আমার এই দূরত্বটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বা বড় হাতের কে। ইজ ইট ক্লিয়ার বাবা? আমি একটু চক্রগতির ব্যাসার্ধর সংজ্ঞাটা একটু রিডিং পড়ে দেই, আমি আর লিখতে চাচ্ছি না বাবা, সংজ্ঞাটা রিডিং পড়ে বুঝাই দেই সবাইকে। দেখো কি বলছি, কোন বস্তুর সমগ্র ভরকে যদি এমন একটি বিন্দুতে পুঞ্জীভূত করা যায়, দেখো তো এই পুরা বস্তুর সমগ্র ভরকে আমি সি বিন্দুতে পুঞ্জীভূত করছি না? এদিকে তাকাও, সি বিন্দুতে পুঞ্জীভূত করছি না? পুঞ্জীভূত করা যায় যেন একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর ঘূর্ণন জড়তার কোনো পরিবর্তন না হয়। দেখছো, যেন আই এর মান আগেও 50 ছিল, পরেও যেন 50 আসে, তাই না? ঘূর্ণন জড়তার যেন কোনো পরিবর্তন না হয়, তখন ওই অক্ষ থেকে উক্ত বিন্দুর দূরত্বকে, তবে ওই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বটাকে আমি কি বলবো? চক্রগতির ব্যাসার্ধ বলবো। কথা বুঝতে পারছি? ওয়ালাইকুম আসসালাম। বাবা একটু স্যারের দিকে তাকাও, চক্রগতির ব্যাসার্ধের সূত্রটা একটু দেখে নাও সবাই। বাবার সূত্রটা আমি লিখে দিচ্ছি, মনোযোগ। আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে I = mr²। ভুল লিখছি কোনো কিছু? না। তাহলে এবার ছোট হাতের এম এর বদলে আমি বড় হাতের এম লিখলাম। কেন? বড় হাতের এম দিয়ে আমি পুরো বস্তুটার ভর বুঝাইছি, আর আর এর বদলে আমি বড় হাতের কে লিখলাম। কেন? কারণ চক্রগতির ব্যাসার্ধকে তো আমি কে দিয়েই প্রকাশ করি, তাই না? আর আমি জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ এই দুটার মধ্যে তো পড়তেছি। এদিকে মনোযোগ দাও। তাহলে I = mr² বদলে আমি লিখলাম বড় হাতের এম। বড় হাতের এম দ্বারা কি বুঝাইছি? পুরা বস্তুটার ভর। আর আর এর বদলে কি লিখলাম? বড় হাতের কে। কারণ আমি এখানে কি বুঝাচ্ছি? চক্রগতির ব্যাসার্ধ বুঝাচ্ছি। তাহলে পুরা বস্তুকে একটা বিন্দুতে নিয়ে আসলে ওই দূরত্বটাই চক্রগতির ব্যাসার্ধ না, তাহলে আর এর বদলেই তো চক্রগতির ব্যাসার্ধ কে বসবে, কারণ পুরা বস্তুকে আমি একটা বিন্দুতে নিয়ে আসছি। তবে এখানে কি হবে? k²। তাহলে আমি কি পাইলাম? I = mk²। এখান থেকে যদি আমি কে বের করতে চাই তাহলে কি হবে? I / বড় হাতের m √। ব্যাস এটাই হচ্ছে সূত্র। k √I/m লিখে ফেলো সবাই। স্যার সবাই মনোযোগ, আর কথা বলিও না। আমরা এখন যে টপিকটা পড়বো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের নাম কি? জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য। মানে যে জড়তার ভ্রামক পড়লাম, উপপাদ্য বলতে আসলে এটা থেকে দুটা জিনিসে এটাকে কনভার্ট করা যায়, বা দুটা জিনিসে এটাকে মুভ করানো যায়। এদিকে তাকাও, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। কথা বুঝতে পারছি?
তো শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। ঠিক আছে বাবা, দ্রুত আঁকো, সংজ্ঞাটা লিখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বাবা এখন আমরা যে টপিকটা বুঝবো সেটার নাম হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আগে এটা আমি আমার মতো করে বুঝিয়ে দিই, তারপর আমি প্রত্যেকটা ওয়ার্ডগুলা মানে বইয়ের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। ওকে, একটু সারি দিকে তাকাও। বিষয়টা এইরকম যে কোনো একটা বস্তু, মনে করো তিনটা তল আছে, এক্স ওয়াই এবং আরেকটা হচ্ছে জেড। তো কোনো একটা বস্তু এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে তার জড়তার ভ্রামক কত হবে? আই এক্স। কথা বুঝিও। আবার কোনো একটা বস্তু মনে করো কথার কথা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তখন তার জড়তার ভ্রামক কত হবে? আই ওয়াই। আবার কোনো একটা বস্তু মনে করো জেড অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে তার জড়তার ভ্রামক কত হবে? আই জেড। কথা বুঝছো? এবার বলা হচ্ছে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে আই জেড, মানে জেড অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে বাকি যে দুইটা অক্ষ আছে না, ওই বাকি দুইটা অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। কথা বুঝতে পারিনি? অর্থাৎ কোন একটা বস্তু যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে, আবার ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরে, আবার কথার কথা জেড অক্ষের সাপেক্ষে ঘুরে, তবে জেড অক্ষের মানে যে কোনো একটা অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামকটা হবে বাকি দুইটা অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। তার মানে জেড অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামক হবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমান। আবার এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে স্যার? জেড অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমান। মানে মুদ্রা কথা, যে কোনো একটা অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামক বাকি দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমান। কথা বুঝতে পারছি? দেখো এবার এই লাইনটা আমি এটার সাথে বুঝিয়ে দিই, সবাই দিকে তাকাও। কিছু বলবো স্যার? দেখো বলছে কোনো পাতলা সমতল পাতের তলে, মনে করো এই এক্স আর ওয়াই মিলা একটা সমতল পাত তৈরি করছে, মানে একটা ফ্লোর তৈরি করছে। তাহলে কোনো পাতলা সমতল পাতের উপর অবস্থিত দুটি লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির ঘূর্ণন জড়তাদ্বয়ের যোগফলের ঘূর্ণন জড়তাদ্বয়ের সমষ্টি। কথাটা বুঝো নাই, আবার পড়ো, ইজি। কোনো পাতলা সমতল পাতের তলে, দেখো তো এক্স আর ওয়াই মিলাকে একটা তল তৈরি করছে না, অবস্থিত দুটি লম্ব অক্ষের সাপেক্ষে। তাহলে এক্স ওয়াই তলে দুটা লম্ব অক্ষ কে কে? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই তলের উপরে অক্ষ কে কে আছে? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে বলছে অবস্থিত দুটি লম্ব অক্ষের সাপেক্ষে পাতদ্বয়ের ঘূর্ণন জড়তাদ্বয়ের যোগ সমষ্টি। তার মানে এক্স এর সাপেক্ষের যে জড়তা আর ওয়াই এর সাপেক্ষের যে জড়তা, এই দুটার সমষ্টি। কথা বুঝছো? এই দুটার সমষ্টি অক্ষদ্বয়ের ছেদ বিন্দুতে উভয় অক্ষের উপর। দেখো তো এক্স আর ওয়াই এর উপরে কি ছেদ বিন্দু জেড না? তাহলে অক্ষদ্বয়ের ছেদ বিন্দুতে উভয় অক্ষের উপর, এক্স আর ওয়াই এর উপরে তো জেড ছেদ বিন্দুতেই আছে, তথা পাতের উপর লম্ব অক্ষের সাপেক্ষে। এই পাতটার উপরে কি এটা কি লম্ব অক্ষ না? এক্স আর ওয়াই মিলা যদি আমি একটা পাত বা কল্পনা করি সমতল, তাহলে সমতলের উপরে কি জেড অক্ষ লম্ব না? এটাই বলতেছে তথা পাতের উপর লম্ব অক্ষের সাপেক্ষে পাতের ঘূর্ণন জড়তার সমান। তার মানে এটা সমান হচ্ছে আই জেড এর। কথা বুঝতে পারছি বাবা? সত্যি কি বুঝছো? কি বলছে? যে কোনো দুইটা তল মিলা তুমি যদি একটা সমতল কল্পনা করো, সরি যে কোনো দুইটা অক্ষ মিলা তুমি যদি একটা সমতল কল্পনা করো, তাহলে ওই অক্ষ দুইটার যে জড়তার ভ্রামক বের হবে তাদের সমষ্টি হবে তাদের উপরে লম্ব যে অক্ষটা আছে সেই লম্ব অক্ষের জড়তার ভ্রামকের সমান। ক্লিয়ার বাবা? যেটা বের করব সেটার জড়তার ভ্রামক হবে বাকি দুইটা অক্ষের জড়তার ভ্রামকের যোগফলের সমান। কথা শেষ। আসো স্যার, এখন আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে পরের টপিক, সমান্তরাল অক্ষ উপপাদ্য। চলো স্টার্ট করি। মনোযোগ স্যার, সমান্তরাল অক্ষ উপপাদ্য আমি আগে আমার মতো করে বুঝিয়ে দিই, তারপরে সুন্দর করে বইয়ের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখো তো কি বলছি কথাটা, আগে আমি আমার মতো করে বুঝাই। মনে করো এটা একটা বস্তু, এই জিটা হচ্ছে এর ভর কেন্দ্র। বাবা আমরা সবাই তো জানি ভর কেন্দ্রটা কি। ভর কেন্দ্র হচ্ছে ওই জায়গা যে জায়গায় বস্তুটা ব্যালেন্সড হয়। যেমন মনে করো আমি কলমকে কিন্তু আমার আঙ্গুল দিয়ে এই জায়গায় ব্যালেন্স করতে পারবো, তাই না? আবার অনেক সময় তোমরা দেখবা খাতারে তোমাদের এই জায়গায় ব্যালেন্স করতে পারো আঙ্গুল দিয়ে। কথা বুঝো নাই বাবা? বা স্কেলকে এই জায়গায় আঙ্গুল দিয়ে ব্যালেন্স করতে পারো। মুদ্রা কথা না, মুদ্রা কথা কোনো একটা বস্তু যে জায়গায় ব্যালেন্সড হয়, কোনো একটা বস্তু যে জায়গায় ব্যালেন্সড হয় বলা যায় যে সেটাই তার ভর কেন্দ্র। কথা বুঝতে পারছি? সবাই একটু চারদিকে তাকাও। ধরলাম এই বস্তুর ভর কেন্দ্রটা হচ্ছে জি। মনোযোগ সবাই। এখন মনে করো আমি জি এর সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা জানি, জি এর সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা মান জানি। মানে কোনো একটা বস্তুর,
হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো না বাবা। কোন একটা বস্তুর ভর কেন্দ্র কত জি, এবং যে কোনো একটা বিন্দু মনে করো এম, না সরি, যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, ওই পি বিন্দুর ভর মনে করো ছোট হাতের এম। কথাটা শুনো, ওই পি বিন্দুর ভর কত? ছোট হাতের এম। এবার মনে করো আমি জি এর সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটার মান জানি, কিন্তু আমি ওই জি মানে কি এবি অক্ষ না? জি মানে কি এবি অক্ষ না? তাহলে এবি অক্ষের সমান্তরাল যে কোনো একটা অক্ষ নিলাম, মনে করো র্যান্ডমলি সিডি একটা অক্ষ নিলাম। এই দাগটা এই জায়গায় থাকতে পারতো, এই জায়গায়, অথবা এই জায়গায়, যে কোনো জায়গায় থাকতে পারতো, বাট ইট হ্যাভ টু বি সমান্তরাল, প্যারালাল। কথা বুঝিও। তার মানে এবি অক্ষের সাপেক্ষে বস্তুর যে জড়তার ভ্রামক, বাবা এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা আর জি বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক বলা একই কথা। কারণ দেখে যে আমি এখানে আই এবি লিখছি, তার নিচে আই জি লিখছি, তার মানে এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলা যে কথা, জি বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক বলা একই কথা। তো মনে করো আমি আই জির মান জানি, এখন আমি আইসিডি বের করতে চাই, এই যে আইসিডি বের করতে চাই, তার মানে সিডি অক্ষের সাপেক্ষে এই পুরা বস্তুর জড়তার ভ্রামক কত হবে? তখন কিভাবে বের করতে হবে? তখন বিজ্ঞানীরা সূত্রটা বলছেন, সূত্রটা হচ্ছে আইসিডি ইকুয়াল টু আই এ বি প্লাস এম এইচ স্কোয়ার। কথাটা বুঝিও, এইখানে আই এ বি মানে হচ্ছে ওই ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস ওই যে ভর কেন্দ্রের যে অক্ষ এবং সিডি যে অক্ষ, মানে তুমি যেটা সাপেক্ষে বের করতে চাও, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি এইচ হয়, তবে ওই এইচ এর বর্গ এবং ওই পুরা বস্তুটার ভরের গুণফলের যোগফলের সমান। কথা কি বুঝতে পারছি বাবা? আমি একদম আমার মতো করে বুঝাই দিচ্ছি, সো মনোযোগ দিয়ে শোনো। আমি এই পুরা বস্তুটার জড়তার ভ্রামক বের করতে চাই, কথা বুঝিও, এই পুরা বস্তুটার জড়তার ভ্রামক বের করতে চাই, কিন্তু সেটা আমি বের করতে চাই সিডি অক্ষের সাপেক্ষে। তো সিডি অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক বের করতে হলে তোমাকে আগে ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কত সেটা জানতে হবে। কথা বুঝো নাই? বস্তুর ভর কেন্দ্র কি বাবা? বস্তুর ভর কেন্দ্র হচ্ছে যেই বিন্দুতে ওই বস্তুটা ব্যালেন্সড হয়, সেই বিন্দুটাই হচ্ছে বস্তুর ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক ধরলাম হচ্ছে আইজি। এখন আমি কি বের করতে চাই? সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে চাই। তো বিজ্ঞানীরা বলছে সিডি অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে চান আপনি, তার মানে আইসিডি ইকুয়াল টু বস্তুর ভর কেন্দ্রের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা হবে সেইটা যোগ ওই সিডি অক্ষ থেকে বস্তুর ভর কেন্দ্রের যে দূরত্ব এবং লম্ব দূরত্বটা ধরলাম এইচ, পুরা বস্তুর ভর ধরলাম বড় হাতের এম, পুরা বস্তুর ভর ধরলাম বড় হাতের এম, তাহলে আইজি প্লাস এম এইচ স্কোয়ারের সমান হবে সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আবার একটু বলি, সিডি অক্ষ হচ্ছে যে কোনো অক্ষ, তার মানে আমি যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বের করতে চাই, তবে সেটা হবে ভর কেন্দ্রের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেইটা যোগ ওই ভর কেন্দ্র এবং যে অক্ষের সাপেক্ষে তুমি বের করতে চাচ্ছ তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গ এবং পুরা বস্তুর ভরের গুণফলের যোগফলের সমান। কথা বুঝতে পারছি? অর্থাৎ মনে করো আমি সিডি অক্ষ না দিয়ে এখানে আরেকটা অক্ষ দিলাম পি কিউ অক্ষ, পি কিউ। তবে দেখি আই পি কিউ বলো তো কেউ একজন, আই পি কিউ ইকুয়াল টু কি হবে? আমি ধরলাম এই অক্ষ থেকে এটা দূরত্ব হচ্ছে কি ধরবো? H2 ধরবো, H2 ধরলাম। বলো পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলো। মনোযোগ সাজিদের দিকে। আইজি প্লাস না আইজি প্লাস এম এইচ টু স্কোয়ার। মুদ্রা কথা, যে কোনো একটা অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামকটা হবে তার সাথে সমান্তরালি যে ভর কেন্দ্রের বরাবর যে অক্ষটা যাবে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ভর কেন্দ্র আর ওই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে পুরা বস্তুর ভরের গুণফলের যোগফলের সমান সমান। কথা কি বুঝতে পারছি বাবা? আরেকবার একটু বলবো, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে পি কিউ হচ্ছে যে কোনো একটা অক্ষ, পি কিউ সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে হলে বস্তুর ভর কেন্দ্র বরাবর যে অক্ষ যায় আগে সেইটার জড়তার ভ্রামক জানতে হবে। ধরলাম বস্তুর ভর কেন্দ্র হচ্ছে জি বিন্দুতে, তাহলে জি বিন্দু দিয়ে যে অক্ষ যায় সেটা হচ্ছে আইজি, মানে জি বিন্দু দিয়ে যে অক্ষটা যায় সেটা হচ্ছে এ বি। তাহলে এ বি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই এ বিও লেখা যায় অথবা আই জিও লেখা যায়। তাহলে মুদ্রা কথা কি? যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক
তার ভর কেন্দ্রের সাপেক্ষের জড়তার ভ্রামকের সাথে পুরো বস্তুর ভর এবং ওই অক্ষ দুইটার মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের যোগফলের সমান। মনে করো এটা একটা সিডি গোল, এবং এদিকে তাকাও, এর ভর কেন্দ্র হচ্ছে মনে করো মধ্যবিন্দুতে, তাহলে এই বিন্দু বরাবর বস্তুটা ঘুরতেছে। মনে করো আমি একটা শলা বা একটা কাঠি কিছু একটা ঢুকাই বস্তুটা এভাবে ঘুরাচ্ছি, কথার কথা, তখন তার জড়তার ভ্রামক মনে করা আসছে 50, IG ইকুয়াল টু কত আসছে 50। এখন আমার মনে চাইছে আমি এই বরাবর আবার একটা অক্ষ দিলাম, মানে এই বরাবর আমি ফুটা করছি এটার, মানে ওই সিডিটারে আমি মনে করো এই বরাবর ফুটা করছি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে সিডি না, আচ্ছা PQ ধরলাম, PQ ধরলাম। তাহলে PQ বরাবর এবার আমি PQ বরাবর বস্তুটাকে যদি ঘুরাই তখন তার জড়তার ভ্রামক কত হবে? তখনই আমি বলতেছি সেটা হবে IPQ ইকুয়াল টু IAB। IABর বদলে IGও লেখা যায়। IAB প্লাস পুরো বস্তুর ভর কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব যদি h হয় mh²। ব্যাস, হইতে পারে না আমি একটা সিডিকে মধ্যবিন্দু দিয়ে না ঘুরাইয়া যে কোনো একটা প্রান্ত বিন্দু দিয়ে মনে করো ঘুরাচ্ছি, দুষ্টমি করেই মনে করো ঘুরাচ্ছি, বা যে কোনো একটা কারণে ঘুরাইতেছি, হইতে পারে না রিয়েল লাইফে এরকম? এটাই হচ্ছে গিয়ে মেন কাহিনী, মুদ্রা কথা। এটা তোমাকে কেন শিখাইছে উপপাদ্যটা? কারণ আমি PQটারে তো এই জায়গায় না দিয়া আমি এই পাশেও দিতে পারি, আরো দূরেও দিতে পারি, এদিকে দিতে পারি, এদিকে যে কোনো জায়গায় তো দিতে পারি। তো তুমি কি প্রত্যেকটা ক্ষেত্রের মান মুখস্থ করবা বা কিভাবে বের করবা? তুমি বের করার সিস্টেমটাই ওরা তোমাকে দেখায় দিছে। কথা বুঝতে পারছি বাবা? ওকে, তাহলে এই লাইনটা পড়ে দেখো, এই কথা আর এই কথা একদম হুবহু সেম। আমি আর বুঝাইলাম না, আমি নেক্সট টপিকে স্টার্ট করি। ওকে।